পড়ছিলাম তাজমহল, কলমে প্রিমা ফারনাথ চৌধুরী। পর্ব সংখ্যা 30। মানুষ যখন আর কিছু বলার খুঁজে পায় না তখন এইসব বলে। সিরিয়াস কথায় আসি, তুমি বাড়ি চলে আসো। তোমার আব্বাকে বলো তুমি চলে যেতে চাও। এইসব রং তামাশা অনেক হয়েছে সাইনা। সাইনা মৃদু স্বরে বলল, আমি এখনো সুস্থ না। তাজদার গম্ভীর মুখে বলল, তবে এটাই শেষ নায়র। কিসের শেষ নায়র? মানে আমি যতদিন দেশে আছি ততদিন তুমি আর নায়র যেতে পারবে না। সাইনার ব্যালেন্স চলে গিয়েছে, সে আর কোনো রিপ্লাই করতে পারল না। শাহিদা বেগম ডাকছে, শানু, এই বেলায় চুল খোলা রেখে ঘাটে বসে আছিস কেন? ঘরে ঢুকে আয়। সাইনা প্লেটে মরিচ গুঁড়া নিয়ে তাতে লবণ আর সরিষার তেল দিয়ে মেখে পেয়ারা খাচ্ছে। তাদের গাছের পেয়ারাগুলো ডাসা ডাসা, সাইনা কখনো ছুঁয়ে দেখতো না। এবার কেন যেন খেতে ইচ্ছে হলো। শাহিদা ফেলন ডাল নিয়ে এলেন ঝাঁকায় করে। সাইনা বলল, এগুলো কখন ভিজতে দিয়েছ? সকালে দিয়েছি। একটু হাত লাগাবি নাকি? একটু শুবি? না আর শুব না, দাও ছিলে দি। কি দিয়ে রাঁধবা? রুই মাছের মাথা আছে, ওগুলো দিয়ে রাঁধবো। সাইনা ডাল ছিলে নিতে লাগলো নখের সাহায্যে। চাচিরা এসেও যোগ দিলেন সেখানে। ওই বাড়ি থেকে কে কি শুনেছে সেই সব নিয়ে কথাবার্তা চলছিল। সাইনা একদম চুপ করে শুনল। সবাই হাতে হাতে ডালের খোসা ছিলে দিচ্ছে। পাশের বাড়ির একজন জেঠিও ছিল সেখানে। উনি কথায় কথায় বললেন, শানুর বোধহয় অসুখ বন্ধ হয় নাই। সাইনা চুপ করে রইল। শাহিদা বেগম সাইনার চেহারা দেখে বিরক্তির টের পেল। বলল, না, এখনো বন্ধ হয় নাই। তারপর সাথে সাথে সাইনাকে বলল, শানু ফোন নিয়ে আয় তো ঘর থেকে। আনিস ফোন দেবে অফিস থেকে বেরোনোর সময়। কিছু বাজার সদাই নিয়ে আসতে বলবো। সাইনা মায়ের কথা শুনে ঘরে চলে গেল। ফোনটা পাঠালো তার চাস্তো বোনকে দিয়ে। সে চলে যেতেই শাহিদা বেগম সবার উদ্দেশ্যে বলল, ওর সামনে এইসব কথা বলিয়েন না ভাবি। আমাদেরও কিছু বলতে চায় না ও। না, তাজদার তো চলে যাবে, তাই বলছিলাম। শাহিদা বেগম বলল, দোয়া করেন, আল্লাহ মুখ তুলে চাইলে আর কি। মেয়ে নিয়ে যাওয়ার আগে ওরা আমার মেয়ের দোষ ধরা শুরু করেছে। নিয়ে যাওয়ার পর কি করবে? আমার কাছে ফোন রেকর্ডগুলো আছে। ওরা মাফ না চাইলে আমি আর একটা ফোনও তুলব না। আমার মেয়ের নামে আজে বাজে কথা কেন বলল? তাজউদ্দিন সিদ্দিকী গর্জন করছেন। রওশনারা পেছনে এসে দাঁড়ালেন। বললেন, আপনি এখানে দাঁড়িয়ে চেঁচাচ্ছেন কেন? ভেতরে যান, মানুষে শুনবে। তাজউদ্দিন সিদ্দিকী গর্জন করতে করতে ভেতরে চলে গেলেন। তৌসিফের কাছে এইমাত্র তাজদারের এসেছে। সে জানতে চাইল নুভা নাকি অসুস্থ। দুই পরিবারের ঝামেলা নিয়ে টেনশন করছিল। এখন টেনশন করলে কি হবে? কাজ করার আগে ভাবা উচিত ছিল। তৌসিফ বলল, তুমি বাড়ি কবে আসবে? কবে আসবো সেটা তোর জানার কথা। তৌসিফ চুপ করে রইল। তাজদার জানতে চাইল ওরা কি ডিসিশন নিয়েছে। বড় আম্মু বলছিল সাইনাকে নিয়ে আসার কথা, কিন্তু বড় আব্বু বলল। তাজদার শীতল কণ্ঠে জানতে চাইল মানা করেছে। তৌসিফ আমতা আমতা করে বলল, তুমি এসব বাড়িতে বললে আমি ফেঁসে যাব। বড় আব্বু আমাকে বকাঝকা করবে তখন। তাজদার একটা ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওরা সবাই মিলে অপমান করে এসেছে, এখন আনতে যাব আমি? তৌসিফ চুপ করে রইল। তাজদার ফোনের ওপাশে গর্জরাতে লাগলো। তৌসিফ চুপ করেই রইল। সে বাজারের কাছাকাছি আছে। শাওন এসে পিঠ চাপড়ে দিল। তৌসিফ ফোন রেখে তার সাথে হাসল। কোথায় গিয়েছিস? মাঠে ছিলাম। বাজার করবি? হ্যাঁ, আর বলিস না, তোর বোনের জামাই আমার মাথা নষ্ট করে দেবে। কেন? বউ বাপের বাড়ি চলে গেছে তাই মাথা খারাপ। শাওন বলল, চলে যেতেও বলবে, চলে গেলে আবার মাথা নষ্ট। তৌসিফ বলল, আর বলিস না ওর কথা। বিয়ে করেছে ও, দুনিয়ার সব ঝড় তুফান যাচ্ছে আমার উপর দিয়ে। শাওন শব্দ করে হেসে উঠল। ধুর ভাই, তোদের ইউরোপ আমেরিকায় মামা চাচা আছে, চিন্তা নেই, ওখানে গেলে বউ পেয়ে যাবি। আমরাই হতভাগা, শালার একটা ভালো চাকরি নাই এই গরিবের দেশে। সবার কি রেজাল্ট ভালো থাকবে? কোনো মতে টেনে টুনে পড়াশোনা তো শেষ করেছি, এখন চাকরি না পেলে গরু ছাগলের ব্যবসা দেওয়া ছাড়া আর উপায় নেই। তৌসিফ বলল, পেয়ে যাবি, পেয়ে যাবি, চিন্তা নেই। বাজার করবি? শাওন বলল, মেঝো ভাই বাজারে আসতে বলেছিল, তাই এলাম। দাঁড়া, ফোন দিয়ে জিজ্ঞেস করিনি। ওরা দুজন হাঁটতে হাঁটতে বাজারের ভেতর চলে গেল। বাচ্চারা পড়তে এসেছে আছরের পর। ছুটি হতে হতে মাগরিবের আজান দিয়েছে। সাইনা মাগরিবের নামাজ পড়ে নিল। নামাজ পড়া শেষে বাচ্চাদের হোমওয়ার্ক দিয়ে ছুটি দিয়ে দিল। বাইরে আধার, তাই সে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বাচ্চাদের পেছন পেছন উঠানে এলো। মাগরিবের সময় বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা একসাথে বসে গজল গায়। সাইনার মেঝো চাচা, ছোট চাচার ছেলে মেয়েগুলো গজল গাইছে। বাচ্চারা যে যার বাড়িতে চলে যেতেই সাইনাও বাড়ির দিকে পা বাড়াচ্ছিল।
ঠিক তখনই সাইনা সাইনা বলে কেউ একজন ডাকলো। সাইনা চট করে ঘাড় ফিরিয়ে তাকালো। রওশনারার কণ্ঠস্বর। সাইনা সাড়া দিল, জি। এদিকে আসো, একটু কথা আছে। সাইনা পা বাড়ালো। রওশনারাকে কেমন অস্থির দেখাচ্ছে। সাইনা জানতে চাইলেও বলল, কি হয়েছে বড় আম্মু? রওশনারা বললেন, তাজ তোমাকে ফোন দিয়েছে? না। তুমি দাওনি? সাইনা দুপাশে মাথা নাড়ালো। না আসলে। রওশনারা তাকে থামিয়ে দিয়ে বলল, ও দেয়নি, কিন্তু তোমার দেওয়া উচিত ছিল না? দুজনেই একরকম করলে কিভাবে হবে? তোমার তো ওকে ফোন দেওয়া উচিত ছিল। সব এখন আমি শিখিয়ে পড়িয়ে দেব? ঝামেলা যা হয়েছে তা নিয়ে তো বসে থাকা যাবে না। তাজ ওর আব্বাকে ফোন করে বলল, তোমাকে নাকি ও নিতে আসবে কাল, কিন্তু বাড়িতে নিয়ে যাবে না। ও নাকি বাসা ঠিক করেছে, ওই বাসায় নিয়ে যাবে। এই বাড়িতে তোমাকে আর কোনোদিন আসতে দেবে না। তুমি ওকে ফোন করে বলো তোমার বড় আব্বুর উপর রাগ করে কোনো সিদ্ধান্ত না নিতে। বাপ ছেলে কি শুরু করেছে বুঝতে পারছি না। সাইনা বলল, তুমি ফোন করেছো? না, ও তো বলেছিল আমার সাথে কথাবার্তা বলবে না। আমি ফোন দিলেও ও কথা বলবে না। সাইনা বলল, আচ্ছা আমি দেখছি। দেখি না, ওকে বলো তোমার বড় আব্বু এখন ট্রান্সনোভার এইসব নিয়ে ঝামেলায় আছে, তাই রেগে কি না কি বলেছে। সাইনা তো জানে রাগে সত্যিটাই বলেছেন বড় আব্বু। সে তবুও আশ্বাস দিল রওশনারাকে। বলল, আমি ফোন দেব। সাইনা কিছুক্ষণ পর ফোন করলো। তাজদার রিসিভ করলো না। সাইনা এক নাগাড়ে ফোন দিতে লাগলো। রিসিভ না করে কতক্ষণ থাকবে? সে 10 মিনিট ধরে ফোন দিয়েই গেল। শেষবার ফোন রিসিভ হতেই ওপাশ থেকে কাঠখট্টা কণ্ঠস্বরে বলল, হ্যালো, তাজদার সিদ্দিকী স্পিকিং। সাইনা নিজেকে সামলে নিয়ে বলল, আপনি কি শুরু করেছেন এইসব? আমাকে অশান্তিতে রাখেন ভালো কথা, আমি তো পরের মেয়ে, কিন্তু নিজের বাড়ির মানুষ কাউকেই শান্তি দিচ্ছেন না। আপনি ওদিকে ঝামেলা করবেন আর সমস্ত দোষ চাপবে আমার ঘাড়ে। নিজের খাসিয়ত পাল্টান, নাইলে এমন একটা সময় আসবে যে নিজের পাশে কাউকে পাবেন না। একদম একা হয়ে যাবেন। বাসা নিলেই আমি আপনার সাথে ধেই ধেই করে চলে যাব। চৌকাঠ আমাকে না মারাতে বলেছেন, আমি মারাবো না। সেটা হোক কলতার নিবাস কিংবা অন্য কোনো বাসা বাড়ি। আমি যাব না মানে যাব না। আপনাকে বুঝতে হবে, মুখ আছে বলে যা তা বলে দেওয়া যায় না। আমি যদি আপনাকে একবার বলতাম আমাদের বাড়ির চৌকাঠ কখনো মারাবেন না, তাহলে আপনি কোনোদিন আসতেন? আপনি মুখে যা আসে তাই বলে দেবেন, আমি কষ্ট পাবো। তারপর আপনার মনে হবে আপনি ভুল করেছেন। তা দেখে আমি আবার ধেই ধেই করে আপনার সাথে ফিরে যাব। তাহলে ভুল ভাবছেন। আপনার এইসব বাজে খাসিয়ত যতদিন না কমবে ততদিন আমি আপনার কাছে যাব না। রাগে তাজদারের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তোমার সাহস? আমার সাহসের এখনো কি দেখেছেন? সাহস শুধু আপনার আছে? নিজেই নিজেকে প্রশ্ন করুন যা করেছেন তা ঠিক করেছেন কিনা। বাড়তি কথা বলবে না, একদম বলবে না। আমাকে যেগুলো বললে সেগুলো তোমার শ্বশুর শাশুড়িকেও বলো, কারণ তারাও তো তোমাকে অপমান করেছিল। সাইনা ক্ষীণ কণ্ঠে বলল, যে বিয়ে করেছে সেই হাঁটতে বসতে করে, ওরা কোন ছাই? হোয়াট? আমি আর তারা? থামলে কেন? আপনি আর তারা আলাদা নয়। আপনি করেন তাই ওরাও সুযোগ পায়। আপনি কোনোদিন আমাকে সম্মান দিয়ে কথা বলেছেন? মনে করুন তো। মাথায় তুলে নাচতে বলছো? বউকে মাথায় তুলে সবাই নাচতে পারে না। মেরুদণ্ড থাকা লাগে, গাটস লাগে, মন লাগে। আপনি শেখেননি কিভাবে একটা মেয়েকে সম্মান দিতে হয়। যদি শিখতেন, আমি বউ নয় মেয়ে হওয়ার কারণে হলেও একটু সম্মান পেতাম। বউ হিসেবে মাথায় ওঠা তো বহুদূর। আপনি তো শুধু বড় বড় ডিগ্রি অর্জন করেছেন, আর কিচ্ছু শেখেননি। নিজের সব ঝামেলা তৈরি করেন আর তারপর সব আমার ঘাড়ে তুলে দেন। আশেপাশের মানুষজন বলছে বউ নিয়ে যাওয়ার পর থেকে ওদের বাড়িতে ঝামেলা লেগে আছে। যাদের নিজের ছেলেরই হাজারটা ঝামেলা তৈরি করে, সেখানে পরের মেয়েটা কি করবে? আপনি ঠিক হলে তবেই আমাকে কথা শোনানোর আগে 2 বার ভাববে। নিজেই তো সুযোগ দিচ্ছেন সবাইকে। তাজদার সিদ্দিকী ফোন কেটে দিল। এরপর 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ কেটে গেল। কোনো সারা শব্দ পাওয়া গেল না তার কোনো খোঁজ খবর পরিবারের কেউই পেল না। তার এইসব দেখে শেষমেশ তৌসিফের বাবা তৈয়বুদ্দিন সিদ্দিকী আর তাজদারের মামা ফুপা তার সবাই এসে সাইনাকে নিয়ে গেল। আফসার সাহেব বললেন, আপনারা এসেছেন বলে আমি মেয়ে ছাড়ছি এমন না। আমার মেয়ে নিজেই ঝামেলা সইতে না পেরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এবার যদি আমার মেয়েকে আর ছোট করা হয়, ও আর কোনোদিন ওই বাড়িতে যাবে না। সাইনা এমনি এমনি রাজি হয়নি। বিয়ের পর থেকে তাজদারের সমস্ত বিহেভিয়ার পরিস্থিতি সংক্ষেপে উল্লেখ করে সে স্পারস গ্রুপে পোস্ট করেছিল। সেখানে বেশিরভাগ মেয়েই তাজদারকে তুলোধনা করেছে,
বলা যায় 60% মেয়েই তাকে পরামর্শ দিয়েছে তাজদার সিদ্দিকী না আসা পর্যন্ত সে যেন না যায় শ্বশুর বাড়িতে। বাকি 40% মেয়ের মধ্যে 10% তার দোষ দিয়েছে, 10% স্বামী ভক্তি দেখিয়ে চলে যেতে বলেছে। অবশিষ্ট 20% মেয়ে মহিলারা দুই দলের চেয়ে একটু ভিন্ন পরামর্শ দিয়েছে। তাদের পরামর্শগুলো যৌক্তিক এবং বাস্তবিক লেগেছে শাইনার কাছে। তাদের মধ্যে একজনের কমেন্ট খুব বড় ছিল, শাইনা সেটি মনোযোগ দিয়ে পড়েছে। মহিলাটি লিখেছেন, সাংসারিক জীবনে দীর্ঘ অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে নার্সিসিস্ট ও ডমিনেটিং স্বভাবের পুরুষদের সঙ্গে তাড়ামি করে পাল্টা জবাব দিলে, ঘৃণা দেখালে লাভ হয় না, বরং তারা আরও বেশি জেদি হয়ে ওঠে। এদের সঠিকভাবে সামলাতে হলে গলার আওয়াজের বদলে বুদ্ধি খাটিয়ে মাথা ঠান্ডা রেখে চাল দিতে হয়। আপনি কয়েকদিন একদম যত্ন আত্মিক করতে থাকবেন, 1 মাস তার মনের মতো করে চলবেন, যেরকম বলে সেরকম করেন। আপনার পোস্ট পড়ে বুঝলাম আপনি একবারও ভালো করে কথা বলেননি, মানে বউ জামাই দুজনেই রুট গলায় কথা বলেন। এখন থেকে আপনি তার সাথে মিষ্টি করে কথা বলার চেষ্টা করুন। আগ বাড়িয়ে তার কাপড় চোপড় ধুয়ে দিন, আয়রন করে দিন, খাবার দাবার বেড়ে দিন। তাকে ফিল করান যে সে একদিন যোগাযোগ বন্ধ করে রাখায় আপনি কষ্ট পেয়েছেন। আপনাদের সম্পর্ক আরও গাঢ় করুন, তাকে আরও এক্সপ্লোর করুন, তাকে পুরোপুরি জানুন। তারপর 1 মাসের পর যত্ন নেওয়া ছেড়ে দিন। মানে ব্যাপারটা আপনাকে খুব স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, যাতে তার কাছে অতিরঞ্জিত না লাগে। আবার যখন ইগনোর করা শুরু করবেন তখন যেন মনে না হয় আপনার আগের কাজগুলো অভিনয় কিংবা আপনার একটা প্ল্যান ছিল। আপনি ইগনোর করা শুরু হলে তার আসল রূপ বেরিয়ে আসবে। সে আপনার ইগনোর করার কারণ জানতে চাইবে, বুঝতে চাইবে, তাকে ভাবাবে। আর যদি না ভাবায় আগের মতো বিহেভ করে, তাহলে বলবো ওরকম জামাইকে বুড়ো আঙুল দেখিয়ে চলে আসুন। সুযোগ বারবার দেওয়া উচিত নয়। আপনি যেহেতু বললেন আপনি বিয়েটার প্রতি সিরিয়াস হতে চান, সম্পর্কটাকে সুযোগ দিতে চান, বিয়ে ভাঙা এসব পসিবল না, তাই আপনার জন্য আমার এই সাজেশন রইল। কারণ এতে করে আপনিও আপনার মধ্যে চেঞ্জেস আনতে পারবেন, তার মধ্যেও চেঞ্জেস আনতে পারবেন। বোন, সংসারে বুদ্ধি খাটিয়ে চলতে হয়, সব নিজেকে আদায় করে নিতে হয়। আপনাকে কেউ সমর্থন করবে না। আপনি যা চান তা কখনোই কেউ সহজে মেনে নেবে না। যেখানে নিজের পরিবার আপনার কথা শোনেনি, সেখানে পরের ছেলেটা আপনাকে বুঝে ফেলবে এমন আশা রাখাটাই ভুল। সে যদি সরি বলতে না জানে, তাহলে আপনি প্রথমে সরি বলে তাকে শেখান সরি বলতে। সে কারো কথা শোনে না, আপনি তার কথা মন দিয়ে শুনুন। সে আপনাকে দেখে থুতু ছুঁড়তো, তাই আপনি তাকে দেখে তো আর থুতু ছুঁড়ে জবাব দিতে পারবেন না। সে ভাববে তার আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই, তাহলে সে যা করছে তাই ঠিক। এত কিছুর পরও যদি না শেখে, না বোঝে, না শুনে, তখন ফাইনাল সিদ্ধান্ত নেবেন। আমি আপনার সিচুয়েশন বুঝতে পারছি। আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন, ভাইদের উপর বসেও খেতে চাচ্ছেন না, আবার বরের কাছেও ফিরতে পারছেন না। আপনাকে আমি যা বলছি তা একবার ট্রাই করে দেখুন। আর আপনি যদি নিজ থেকে যান তার কাছে, তাহলে আমার মনে হয় আপনিই উঁচুতে থাকবেন, কারণ আপনি সুযোগটা দিয়েছেন। তার মধ্যে যদি এতটুকু মনুষ্যত্ব বেঁচে থাকে, তাহলে সে এই সুযোগ দেওয়ায় আপনার উপর কৃতজ্ঞ থাকবে। ভালো থাকুন, আল্লাহ আপনার সহায় হোক। শাইনার মনে হলো এই ধরনের একটা গাইড তার প্রয়োজন ছিল। বাকিগুলো কমেন্ট তার কাছে তুচ্ছ মনে হলো। এতদিন ধরে সিদ্ধান্তহীনতায় ভুগছিল, সঠিক পরামর্শের অভাবে কি করবে বুঝে উঠতে পারছিল না, এমনকি নিজের ভুলগুলোও চোখে পড়ছিল না। এবার সবকিছু যেন পরিষ্কার হয়ে গেল। শক্তি ফিরে পেল সে। এই অস্ত্র সে তো আগে থেকেই জানতো, কারণ সে নিজেও এরকম স্বভাবের মেয়ে। শুধু মাঝখানে তাজদার সিদ্দিকীর সঙ্গে টেক্কা দিতে গিয়ে নিজেকে বদলাতে চেয়েছিল। নিজের চারপাশে একটা মেকি খোলস গড়ে তুলেছিল, কিন্তু তা তাকে শান্তি তো দেয়নি, উল্টো তাকে ভুল পথে ঠেলে দিয়েছিল। কলতানে ফিরে যাওয়ার পরদিন রাত 10:30টার দিকে তাজদার সিদ্দিকী এলো বাড়িতে। বাড়ির সামনে গাড়ি থামতেই সবাই ভেতরে ভেতরে উচ্ছ্বাসিত হলো। তিতলি দৌড়ে গিয়ে মাকে খবরটা দিয়ে এলো। কারো দিকেই তাকালো না তাজদার, সোজা ভেতরে ঢুকে এলো আনোয়ারা বেগমের একটা প্রশ্নের জবাব দিয়ে। গালের দাড়ি হালকা বেড়েছে, চেহারা একদম শক্ত, তবে আগের মতো উজ্জ্বল নেই। কিছু একটা বেশ কম হয়েছে তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। বাড়ির ভেতরে পা রাখতেই দেখলো শাইনা মেঝেতে বসে টিভি দেখছে। সে যেতে যেতে থমকে দাঁড়ালো। বহু বছর আগেকার একটা দৃশ্য। তফাৎ হচ্ছে শাইনা মমতাজ তখন প্রতিবেশী ছিল, আর আজ বউ। কিছুক্ষণ পর শাইনার পাশে তিতলি এসে বসলো। তৌসিফ এলো। তারা লুডো খেলছে টিভি দেখতে দেখতে।